2025 সালের 10 ডিসেম্বর থেকে অস্ট্রেলিয়ায় শিশু ও কিশোরদের জন্য নতুন এক আইন চালু করা হয়েছে, যা বিশ্বের অনেক দেশের দৃষ্টি আকর্ষণ করেছে। হ্যালো এভরিওয়ান, আমি পিঙ্কি ছেত্রী স্বাগত জানাচ্ছি অন বোর্ড উইথ ছেত্রীর আরেকটি নতুন এপিসোডে। আজকে আমরা জানবো এটা কি কেবল একটি আইনি নিয়ম মাত্র, নাকি এই পদক্ষেপ আমাদের তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্য ও ভবিষ্যতের জন্য গভীর প্রভাব রাখতে পারে। চলুন আর দেরি না করে শুরু করা যাক। অস্ট্রেলিয়ায় সোশ্যাল মিডিয়ার জন্য নতুন আইন, কেন এটা এত বড় সতর্কবার্তা? এখন আমার প্রশ্ন হলো, আমরা কি কখনো ভেবে দেখেছি যে সোশ্যাল মিডিয়া আমাদের বিনোদন, কানেকশন আর তথ্যের সুযোগ এনে দিয়েছে, সেটা কি ধীরে ধীরে আমাদের শিশুদের মানসিক স্বাস্থ্যের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে উঠছে? এই প্রশ্নটাই এখন পুরো বিশ্বকে ভাবাচ্ছে। ঠিক সে কারণেই 2025 সালের 10 ডিসেম্বর থেকে অস্ট্রেলিয়া একটি ঐতিহাসিক সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে। 16 বছরের কম বয়সী কেউ আর টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, স্ন্যাপচ্যাট, এক্স সহ প্রধান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কোনো অ্যাকাউন্ট খুলতে বা রাখতে পারবেন না। এই আইনটি শুধু একটি নিষেধাজ্ঞা নয়, এটি একটি শক্ত বার্তা। অস্ট্রেলিয়া সরকার বলছে, শিশুদের মানসিক নিরাপত্তা এখন আর উপেক্ষা করার মতো বিষয় নয়। বছরের পর বছর ধরে বিভিন্ন গবেষণা, অভিভাবকদের অভিযোগ এবং স্বাস্থ্য বিশেষজ্ঞদের সতর্কবার্তার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই আইনটির নাম হলো অনলাইন সেফটি অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2024 এবং এর মূল উদ্দেশ্য হলো সোশ্যাল মিডিয়ার ক্ষতিকর প্রভাব থেকে শিশু ও কিশোরদের রক্ষা করা। আর এই আইনটির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই আইনে কোনো বাবা মা বা শিশুকে শাস্তি দেওয়ার কোনো কথা বলা হয়নি, বরং সম্পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোর উপর। তারা যদি যথাযথ ব্যবস্থা নিয়ে 16 বছরের কম বয়সীদের অ্যাকাউন্ট বন্ধ বা প্রতিরোধ করতে ব্যর্থ হয়, তাহলে প্রায় $50 মিলিয়ন জরিমানার মুখে পড়তে হবে। অর্থাৎ এখানে শিশুদের অপরাধী বানানো হয়নি, বরং ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকেই জবাবদিহির আওতায় আনা হয়েছে। এই সিদ্ধান্ত হঠাৎ করে আসেনি। অস্ট্রেলিয়ায় বহুদিন ধরেই কিশোর কিশোরীদের মধ্যে অ্যাংজাইটি, ডিপ্রেশন, প্যানিক অ্যাটাক এবং সামাজিক বিচ্ছিন্নতার হার উদ্বেগজনকভাবে বাড়ছিল। বিশেষ করে 2018 সালে 14 বছর বয়সী ডলি এভারেট সাইবার বুলিংয়ের শিকার হয়ে আত্মহত্যা করার পর পুরো দেশ কেঁপে ওঠে। সেই ঘটনাই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় অনলাইন জগতের নিষ্ঠুরতা কতটা ভয়াবহ হতে পারে, বিশেষ করে মানসিকভাবে অপরিপক্ক শিশুদের জন্য। সরকারি জরিপগুলোতে দেখা গেছে 13 থেকে 15 বছর বয়সী কিশোর কিশোরীদের মধ্যে অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহারের কারণে আত্মসম্মান বোধ কমে যাচ্ছে। সবসময় নিজেকে অন্যের সঙ্গে তুলনা করা এবং বাস্তব জীবন থেকে একেবারেই দূরে সরে যাওয়ার প্রবণতা বেড়েছে। লাইক, কমেন্টস এবং ভিউজ এগুলো যেন তাদের নিজেদের মূল্য নির্ধারণের মাপকাঠি হয়ে উঠেছে। এই মানসিক চাপ অনেক সময় এমন এক জায়গায় নিয়ে যায় যেখান থেকে ফিরে আসা খুবই কঠিন হয়ে পড়ে। এ কারণেই অস্ট্রেলিয়ার এই আইন শুধু তাদের দেশের জন্য নয়, আমাদের মতো দেশগুলোর জন্য একটি বড় সতর্ক সংকেত বলা যায়। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে কিশোর কিশোরীদের মানসিক স্বাস্থ্য নিয়ে আমরা কখনো খুব একটা কথা বলিনি, অথচ বাস্তবতা এখানে একেবারেই উল্টো। 16 বছরের কম বয়সী কিশোর কিশোরীরা আবেগগতভাবে এখনো পরিপক্ক নয়, কিন্তু তারা প্রতিদিন এমন এক ডিজিটাল দুনিয়ার মুখোমুখি হচ্ছে যেখানে তুলনা, ট্রলিং এবং প্রত্যাখ্যান খুবই স্বাভাবিক একটি বিষয়। প্রশ্ন হলো, এই আইন কি সত্যি সমাধান এনে দেবে, নাকি এটিকে কেবল একটি প্রথম ধাপ হিসেবে ধরা যায়? সোশ্যাল মিডিয়ার ক্ষতি কি শুধু অ্যাকাউন্ট বন্ধ করলেই থেমে যাবে, নাকি এর পেছনে আরও গভীর সামাজিক ও মানসিক কারণও রয়েছে? এবার আমরা জানবো এই আইন নিয়ে কি বলছেন বিশেষজ্ঞরা। ইউনিসেফের মতো সংস্থাগুলো কেন বলছে নিষেধাজ্ঞা একমাত্র সমাধান নয়, এবং এই সিদ্ধান্তের ভালো মন্দ দিকগুলো কি হতে পারে। অস্ট্রেলিয়ার এই সাহসী সিদ্ধান্ত ঘোষণার পরপরই বিশ্বজুড়ে শুরু হয়েছে তর্ক বিতর্ক। এক পক্ষ বলছে এটা সময়ের দাবি, আবার আরেক পক্ষ বলছে শুধু বয়সের সীমা টেনে দিলেই কি সমস্যার মূল সমাধান হবে। ঠিক এই জায়গাতেই বিশেষজ্ঞদের মতামত এবং ইউনিসেফের অবস্থান বিষয়টিকে আরও গভীরভাবে ভাবতে বাধ্য করে। ইউনিসেফ অস্ট্রেলিয়া স্পষ্টভাবে বলেছে, শিশুদের সুরক্ষার জন্য সোশ্যাল মিডিয়ায় প্রবেশ সীমিত করা একটি পদক্ষেপ হতে পারে, কিন্তু এটি একমাত্র
একমাত্র সমাধান নয়। তাদের মতে শুধু নিষেধাজ্ঞা দিলে শিশুরা হয়তো বিকল্প পথে গোপনে বা ভুল তথ্য দিয়ে অ্যাকাউন্ট খুলবে। এতে ঝুঁকি কমার বদলে আরও বাড়তে পারে। ইউনিসেফ জোর দিয়ে বলেছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো শিশুদের জন্য আরও নিরাপদ, সহনশীল এবং মানসিকভাবে সাপোর্টিভ পরিবেশ তৈরি করতে হবে। মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে অনেকেই এই বক্তব্যের সঙ্গে একমত। তারা বলেছেন, সোশ্যাল মিডিয়ার সমস্যা শুধু বয়সে নয়, বরং ডিজাইনেও রয়েছে। লাইক সিস্টেম, ভিউ কাউন্ট, অ্যালগরিদম ভিত্তিক তুলনা এবং ক্রমাগত নোটিফিকেশন, এই সব কিছুই মানুষের ডোপামিন সিস্টেমকে এমনভাবে প্রভাবিত করে যা বড়দের জন্যও ক্ষতিকর। আর সেখানে শিশুদের জন্য তো এই বিষয়টি আরও বেশি ভয়ঙ্কর। একজন কিশোর যখন দিনে শতবার নিজের গ্রহণযোগ্যতা যাচাই করে, তখন তার আত্মসম্মান বোধ ধীরে ধীরে ভেঙে পড়ে। অস্ট্রেলিয়ার এই আইন যদিও সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোর উপর দায় চাপিয়েছে, তবুও বাস্তব প্রয়োগ নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। আরেকটি বড় প্রশ্ন হলো, এখানে বয়স যাচাই কিভাবে হবে? শুধু জন্ম তারিখ দিলে তো সবাই মিথ্যা বলতে পারে। তাই কোম্পানিগুলো এআই ভিত্তিক এজ ভেরিফিকেশন, সেলফি অ্যানালাইসিস, এমনকি পরিচয়পত্র যাচাইয়ের মতো পদ্ধতির কথা ভাবছে। কিন্তু এখানেও নতুন ঝুঁকি আছে, যা হলো ডেটা প্রাইভেসি। শিশুদের ব্যক্তিগত তথ্য কোথায় যাবে, কিভাবে সংরক্ষিত হবে, সেই প্রশ্নগুলোর স্পষ্ট উত্তর এখনও পুরোপুরি পাওয়া যায়নি। তবুও অনেক অভিভাবক এই আইনকে স্বস্তির নিঃশ্বাস হিসেবে দেখছেন, কারণ তারা নিজেরাই পুরোপুরিভাবে বুঝে উঠতে পারছিলেন না যে কিভাবে সন্তানকে ফোন বা সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখবেন। আর এখন এই আইন তাদের সেই না বলার শক্তিটা দিয়েছে। তবে একই সঙ্গে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, আইনের আড়ালে দায়িত্ব ঝেড়ে ফেললে চলবে না। বাবা মা, স্কুল এবং সমাজ সবাইকে মিলেই শিশুর ডিজিটাল আচরণ নিয়ে কথা বলতে হবে। এই প্রসঙ্গে আমাদের দেশের বাস্তবতার দিকে তাকালে তা আমাদের আরও চিন্তার দিকে ঠেলে দেয়। বাংলাদেশে এখনো অনেক পরিবার মনে করে যে সন্তান চুপচাপ ফোনে থাকলেই ভালো, কিন্তু আমরা বুঝতে চাই না যে সেই নীরবতার আড়ালে কি ধরনের মানসিক যুদ্ধ চলছে। এখানে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, সোশ্যাল মিডিয়া শিশুদের শেখায় সবাই সুন্দর, সফল আর সুখী, শুধু তুমি পিছিয়ে। এই মিথ্যা তুলনায় ধীরে ধীরে ডিপ্রেশন, আত্মবিশ্বাসহীনতা এবং একাকিত্বের জন্ম দেয়। অস্ট্রেলিয়ার এই আইন তাই আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় সমস্যাটা বাস্তব আর অবহেলা করার মতো নয়। কিন্তু একই সঙ্গে আরেকটি প্রশ্ন আসে এখানে, যেটা হলো নিষেধাজ্ঞার পাশাপাশি শিক্ষা, সচেতনতা এবং মানসিক সাপোর্ট না থাকলে আমরা কি সত্যি শিশুদের রক্ষা করতে পারবো? আর এখন জেনে নেওয়া যাক এই আইনের পেছনে সবচেয়ে হৃদয় বিদারক বাস্তব গল্পগুলো। বিশেষ করে ডলি এভারেটের ঘটনা কিভাবে পুরো অস্ট্রেলিয়াকে বদলে দিয়েছিল এবং সাইবার বুলিং আসলে কতটা ভয়ঙ্কর হতে পারে। কখনো কখনো একটি ঘটনা পুরো জাতির চোখ খুলে দেয়। অস্ট্রেলিয়ার ক্ষেত্রে সেই ঘটনাটির নামই ছিল ডলি এভারেট। মাত্র 14 বছর বয়সী এই কিশোরী 2018 সালে সাইবার বুলিংয়ের শিকার হয়ে আত্মহত্যা করে। ডলির মৃত্যু শুধু একটি পরিবারের ব্যক্তিগত ট্র্যাজেডি ছিল না, এটি অস্ট্রেলিয়ান সমাজকে নাড়িয়ে দিয়েছিল, একদমই বাধ্য করেছিল নতুন করে ভাবতে, আমরা কি আমাদের শিশুদের সত্যি নিরাপদ রাখতে পারছি? ডলি ছিল হাসি খুশি স্বপ্ন দেখা এক সাধারণ কিশোরী, কিন্তু সোশ্যাল মিডিয়ায় তার ছবি, ভিডিও আর ব্যক্তিগত বিষয় নিয়ে শুরু হয় কটূক্তি, ট্রলিং এবং নির্দয় আক্রমণ। দিনের পর দিন চলতে থাকা অনলাইন অপমান ধীরে ধীরে তার আত্মসম্মান বোধকে ভেঙে দেয়। সবচেয়ে ভয়াবহ বিষয় হলো, এই বুলিং আর থামে না, কারণ সোশ্যাল মিডিয়ার নিষ্ঠুরতা কখনো ঘুমায় না। স্কুল শেষ হলেও ফোন বন্ধ করলেই সমস্যা শেষ হয় না, বুলিংয়ের প্রভাব থেকেই যায়। ডলির মৃত্যুর পর তার মা কেইট এভারেট প্রকাশ্যে কথা বলেন। তিনি বলেন, তার মেয়ে বাহির থেকে একদমই স্বাভাবিক দেখালেও ভেতরে ভেতরে ভেঙে পড়েছিল একদম। এই একটি বক্তব্যই বুঝিয়ে দেয় কেন কিশোর কিশোরীদের মানসিক কষ্ট অনেক সময় বাবা মার চোখের আড়ালেই থেকে যায়। সোশ্যাল মিডিয়ায় অপমানের আঘাত শারীরিক আঘাতের চেয়েও গভীর হয়, কারণ এত লজ্জা, একাকিত্ব আর অসহায়ত্ব একসঙ্গে কাজ করে। এই ঘটনার পর অস্ট্রেলিয়ায় ডলিজ ড্রিম নামে একটি জাতীয় আন্দোলন গড়ে ওঠে, যার মূল লক্ষ্য হলো সাইবার বুলিং প্রতিরোধ, শিশুদের মানসিক স্বাস্থ্য নিয়ে খোলামেলা আলোচনা এবং অনলাইন নিরাপত্তা নিশ্চিত করা। সরকার, স্কুল এবং অভিভাবকরা তখন বুঝতে শুরু করেন এটি বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি বড় সামাজিক সমস্যার প্রতিফলন। গবেষণায় দেখা গেছে, সাইবার বুলিংয়ের শিকার কিশোর কিশোরীদের মধ্যে ডিপ্রেশন, অ্যাংজাইটি এবং
এবং আত্মহত্যার চিন্তা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি, কারণ অনলাইন বুলিংয়ে আঘাতের পরিমাণ একেবারে সীমিত থাকে না। একটি পোস্ট, একটি কমেন্ট, একটি স্ক্রিনশট বারবার সেই অপমানকে জীবিত রাখে, আর কিশোর মন এই চাপ সামলানোর জন্য প্রস্তুত থাকে না। অস্ট্রেলিয়ার নতুন সোশ্যাল মিডিয়া আইন এই বাস্তবতাকে মাথায় রেখেই তৈরি হয়েছে। সরকার বুঝেছে যে শুধু অ্যাওয়ারনেস ক্যাম্পেইনই যথেষ্ট নয়। যখন শিশুরা এমন একটি ডিজিটাল প্ল্যাটফর্মে প্রবেশ করছে যেটি তাদের মানসিক সক্ষমতার চেয়ে অনেক বেশি শক্তিশালী, তাই তারা সিদ্ধান্ত নিয়েছে অন্তত একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত এই চাপ থেকে শিশুদের দূরে রাখা দরকার। সেই সাথে বলতে চাই, এই গল্প আমাদের দেশেও প্রাসঙ্গিক। বাংলাদেশে অনেক কিশোর কিশোরী সাইবার বুলিংয়ের শিকার হলেও লজ্জায় বা ভয়ের কারণে কাউকে কিছু বলতে পারে না, কারণ আমরা প্রায়ই ভাবি এটা তো ছোটোখাটো ব্যাপার। কিন্তু সেই ছোটোখাটো কথাগুলোই কারো জীবনে সবচেয়ে বড় বোঝা হয়ে দাঁড়াতে পারে। ডলির ঘটনা আমাদের শেখায় একটি অবহেলাও একটি জীবন কেড়ে নিতে পারে। সাইবার বুলিং শুধু খারাপ কথা নয়, এটি একটি নীরব সহিংসতা, আর এই সহিংসতার বিরুদ্ধে দাঁড়াতে হলে আইন, সচেতনতা এবং পারিবারিক সাপোর্ট সবকিছু একসাথে দরকার। এই ভিডিওর পরের অংশে আমরা জানব বাস্তবায়নের পর সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো কিভাবে প্রতিক্রিয়া জানাচ্ছে, তারা আসলে কতটা দায়িত্ব নিতে প্রস্তুত, আর এই পরিবর্তন ভবিষ্যতে ডিজিটাল দুনিয়াকে কোন পথে নিয়ে যেতে পারে। আসুন এখন মেইন পয়েন্টে ফোকাস করা যাক। অস্ট্রেলিয়ার এই আইন কার্যকর হওয়ার পর সবচেয়ে বড় চাপটা পড়েছে সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোর ওপর। এতদিন তারা বলতো ব্যবহারকারীর বয়স যাচাই করা কঠিন, দায়িত্ব মূলত পরিবার ও স্কুলের। কিন্তু নতুন আইন সেই যুক্তিকে প্র্যাকটিক্যালি কার্যকর করে দিয়েছে। এখন প্রশ্ন একটাই, এই বিশাল প্রযুক্তি কোম্পানিগুলো কি সত্যি শিশুদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেবে, নাকি লাভের বিষয়ই বিবেচনায় থাকবে সবার আগে? আইন অনুযায়ী 16 বছরের কম বয়সীদের অ্যাকাউন্ট তৈরি বা চালু রাখতে দিলে দায়ভার পুরোপুরি প্ল্যাটফর্মগুলোর উপর। তাই মেটা, গুগল, টিকটকের মতো কোম্পানিগুলো ইতিমধ্যেই বয়স যাচাইয়ের নতুন পদ্ধতি নিয়ে কাজ শুরু করে দিয়েছে। কোথাও কোথাও এআই দিয়ে মুখের বৈশিষ্ট্য বিশ্লেষণ, কোথাও সরকারি পরিচয়পত্র যাচাই, আবার কোথাও গার্ডিয়ান কনসেন্ট, এরকম বিভিন্ন পদ্ধতি সামনে আসছে। আর এখানেই একটি বড় প্রশ্ন উঠে এসেছে, তা হলো প্রাইভেসি। শিশুদের মুখের ছবি বা পরিচয়পত্রের ডেটা কি নিরাপদ থাকবে? এই ডেটা কার কাছে যাবে? কতদিন সংরক্ষিত হবে? এসব প্রশ্নের পরিষ্কার উত্তর এখনো পুরোপুরি মেলেনি। কোম্পানিগুলোর আরেকটি বড় আপত্তি হলো এই আইন তাদের ব্যবসায়িক মডেলকে আঘাত করবে, কারণ টিনেজরাই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে সবচেয়ে বড় একটি অংশ। তাদের চোখে বেশি সময় ধরে রাখা মানেই বেশি বিজ্ঞাপন, বেশি ডেটা, বেশি মুনাফা। কিন্তু অস্ট্রেলিয়ার সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে শিশুদের মানসিক স্বাস্থ্য কোনো ব্যবসায়িক মডেলের চেয়ে কম গুরুত্বপূর্ণ নয়। আর এই ব্যবস্থাই এই আইনটিকে আরও ঐতিহাসিক করে তুলেছে। তবে বাস্তবতা হলো আইন থাকলেই সব ঠিক হয়ে যায় না। অনেক কিশোর কিশোরীরা ভিপিএন ব্যবহার করে বা ভুয়া তথ্য দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারে। ঠিক এজন্যই বিশেষজ্ঞরা বলছেন শুধু নিষেধাজ্ঞা নয়, ডিজিটাল লিটারেসি শেখানো জরুরি। শিশুদের শেখাতে হবে অনলাইন দুনিয়া বাস্তব দুনিয়ার মতোই সংবেদনশীল। এখানে সব কিছু সত্য নয়, সব তুলনা বাস্তব নয়। এই শিক্ষা না থাকলে আইন ফাঁকি দেওয়ার প্রবণতা থেকেই যাবে। এই জায়গাতেই স্কুল এবং পরিবার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অস্ট্রেলিয়ায় অনেক স্কুল ইতিমধ্যে ডিজিটাল ওয়েলবিং ক্লাস চালু করেছে, যেখানে শিশুদের শেখানো হচ্ছে অনলাইন আচরণ, সাইবার বুলিং মোকাবেলা এবং নিজেদের মানসিক স্বাস্থ্যের যত্ন কিভাবে নিতে হয়। আমাদের দেশেও এমন উদ্যোগ খুবই জরুরি, কারণ আইন হয়তো এখনো নেই, কিন্তু সমস্যা ঠিকই আছে। মনে রাখা খুব জরুরি, এই আইন ভবিষ্যতের জন্য একটি দৃষ্টান্ত তৈরি করেছে। এটি দেখিয়ে দিয়েছে সরকার চাইলে বড় প্রযুক্তি কোম্পানিগুলোকেও নিয়ন্ত্রণ করতে পারে। আগামী দিনে হয়তো আমরা এমন সোশ্যাল মিডিয়া দেখব যেখানে শিশুদের জন্য আলাদা ভার্সন থাকবে, লাইক কাউন্ট লুকানো থাকবে, বা অ্যালগরিদম আরও মানবিক হবে। আর সবচেয়ে বড় কথা হলো পরিবর্তন আসতে সময় লাগবে, কিন্তু এই আইন সেই পরিবর্তনেরই একটি দরজা খুলে দিয়েছে। সবশেষে প্রশ্ন থেকে যায়, এই পরিবর্তন কি শুধু অস্ট্রেলিয়াতেই সীমাবদ্ধ থাকবে, নাকি এটি বিশ্বজুড়ে নতুন নীতির সূচনা করবে? আর বাংলাদেশে আমরা এই অভিজ্ঞতা থেকে কি কি শিখতে পারি? আর ঠিক এবার আমরা সরাসরি আমাদের দেশের প্রেক্ষাপটে আসব। বাংলাদেশে কিশোর কিশোরীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার কতটা ঝুঁকিপূর্ণ? বাবা মা এখন
এখনই কি করতে পারেন এবং ভবিষ্যতে আমাদের জন্য কোন পথটি সবচেয়ে নিরাপদ হতে পারে। অস্ট্রেলিয়ার সোশ্যাল মিডিয়া আইন আমাদের সামনে একটি আয়না ধরে দিয়েছে। এখন প্রশ্ন হলো, আমরা সেই আয়নায় কি দেখছি? বাংলাদেশে আজ 12 থেকে 15 বছর বয়সী অসংখ্য শিশু স্মার্টফোন হাতে বড় হচ্ছে। পড়াশোনার ফাঁকে নয়, বরং পড়াশোনার মাঝেই তাদের জীবন জুড়ে আছে ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম আর ইউটিউব শর্টস। আমরা অনেক সময় ভাবি সবাই হয়তো ব্যবহার করছে, কিন্তু সবাই করছে বলেই কি এটি নিরাপদ হয়ে যাচ্ছে? বাংলাদেশে কিশোর কিশোরীদের মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলা এখন প্রায় নিষিদ্ধ একটি বিষয়। একটি শিশু যদি চুপচাপ থাকে, আমরা ধরেই নেই সে ভালো আছে, অথচ বাস্তবতা হলো অনেক কিশোর কিশোরীরা ভেতরে ভেতরে নিজেকে তুচ্ছ ভাবছে, নিজেকে অন্যদের সঙ্গে তুলনা করে হেরে যাচ্ছে, আর সেই হারার অনুভূতিটাই কাউকে বলার ভাষাও পাচ্ছে না। সোশ্যাল মিডিয়ার ফিল্টার করা সুন্দর জীবনগুলো তাদের মনে তৈরি করছে এক ভয়ঙ্কর ভুল ধারণা, আমার জীবনটাই হয়তো ব্যর্থ। আমাদের দেশে সাইবার বুলিংয়ের ঘটনা কম নয়, বরং তুলনা করলে দেখা যায় অন্যান্য দেশের তুলনায় আরও অনেক বেশি। ফেসবুক কমেন্ট, মেসেঞ্জারের স্ক্রিনশট, ভিডিও ট্রলিং এসবের শিকার হয়ে অনেক কিশোর কিশোরীরা মানসিকভাবে ভেঙে পড়ছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে তারা পরিবারকে কিছুই জানায় না, কারণ তারা ভয় পায় বকুনি খাবে, ফোন কেড়ে নেওয়া হবে, বা বলা হতে পারে এগুলো আবার কি, এই সমস্ত বিষয় উড়িয়ে দেয়া হবে ঠিকই। তাই ভয়টা সবচেয়ে বড় বিপদ। এখানেই বাবা মায়ের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সন্তানকে ফোন দেওয়ার আগে শুধু দাম বা মডেল না দেখে ভাবতে হবে সে কি মানসিকভাবে প্রস্তুত, সে কি জানে আসলে অনলাইন কতটা নিরাপদ। বাবা মাদের উদ্দেশ্যে বলতে চাই, শিশুদের শুধু নিষেধ না করে তাদের সামনে বাস্তবতাটা তুলে ধরুন। প্রতিদিন একবার হলেও জিজ্ঞেস করতে হবে, আজ অনলাইনে তোমার দিনটা কেমন গেল? এই একটি প্রশ্ন অনেক অজানা কষ্টকে প্রকাশের সুযোগ দিতে পারে। অস্ট্রেলিয়ার আইন আমাদের শেখায় শিশুদের সুরক্ষা ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, এটি একটি সামাজিক দায়িত্ব। আমাদের দেশে হয়তো এখনই এমন আইন নেই, কিন্তু সচেতনতা এখনই তৈরি করা সম্ভব। স্কুলে ডিজিটাল আচরণ শেখানো, পরিবারে খোলামেলা আলোচনা এবং প্রয়োজনে মানসিক সহায়তা নেওয়াকেও স্বাভাবিক করা, এই ছোট ছোট পদক্ষেপই বড় বিপর্যয় ঠেকাতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, সোশ্যাল মিডিয়া জীবন নয়। লাইক, ভিউ এবং ফলোয়ার কোনো শিশুর মূল্য নির্ধারণ করতে পারে না কখনো। একটি শিশুর জীবনের মূল্য তার হাসি, তার স্বপ্ন আর তার বেঁচে থাকার ইচ্ছায়। আমরা যদি আজই বিষয়টা গুরুত্ব দিয়ে না দেখি, তাহলে হয়তো কাল আফসোস করার সময় থাকতে পারে, কিন্তু সুযোগ আর নাও থাকতে পারে। এই কথাগুলো বলার একটাই উদ্দেশ্য, আইন আসুক বা না আসুক, সচেতনতা আমাদের এখনই দরকার, কারণ জীবনের চেয়ে মূল্যবান আর কিছুই নেই। আপনি যদি একজন অভিভাবক হন, একজন শিক্ষক হন, অথবা শুধু একজন সচেতন মানুষ হন, আজ থেকেই বিষয়টা নিয়ে কথা বলুন, সাথে এই ভিডিওটি শেয়ার করুন, আলোচনা শুরু করুন, কারণ একটি আলোচনা, একটি সচেতন সিদ্ধান্ত হয়তো একটি জীবন বাঁচাতে পারে।